Booth FM. The night comes alive with Grameenphone. শুনছেন সবসময় রেডিও ফুড 8.2 FM। আমি রাস্তার আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফুড এফএমে এবং আশা করছি যে আপনারা সবাই ভালো আছেন, ভালো ছিলেন এবং ভালোই থাকবেন। আর সবসময় ভূত এফএমের সঙ্গেই থাকবেন। দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণফোন। আমরা ভূত এফএমের আরো একটি নতুন এপিসোড শুরু করতে যাচ্ছি আজকে। এবং এই এপিসোডটি যখন শুরু করছি তখন ঢাকায় মোটামুটি আমি ওয়েদারের সাথে ভূত এফএম একটা সম্পর্ক আছে বলেই প্রতিদিন এটা মনে করিয়ে দিই যে ঢাকায় আজকে মোটামুটি ঠান্ডা তেমন নাই বললেই চলে, বাট ঢাকার বাইরে ডেফিনেটলি ঠান্ডা আছে এবং শীতের রাতে ভূত এফএম জমজমাট হবে সেটাই আশা করব। তো আমি শুরুতে জানিয়ে দিই যে কিভাবে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। তার আগে জানাই যে চলছে ভাষার মাস ফেব্রুয়ারি এবং এই ভাষার মাসে ভাষা শহীদদের ভূত এফএমের পক্ষ থেকে, রেডিও ফুর্তির পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা ভরে স্মরণ করছি সালাম, বরকত, রফিক, জাব্বার সহ আরো অসংখ্য তাজা প্রাণ যারা মায়ের ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন, যারা একেবারে অকুত ভয় বা যারা একেবারেই সেদিন চিন্তা করেননি যে কি হবে, ভাষার জন্য একদম ভাষার দাবিতে স্বাধিকারের জন্য যারা সশস্ত্র সেই পুলিশের সামনে দাঁড়িয়ে বলেছিলেন যে বাংলা ভাষা হবে রাষ্ট্রভাষা। তো এটা অনেক সাহসের ব্যাপার। তো আমরা আজকে আমরাও ঠিক একইভাবে যেন নিজের জায়গা থেকে একটি হলেও দেশের জন্য ভালো কাজ করি। যাই হোক, আমাদেরকে যদি এসএমএস করতে চান তাহলে এসএমএস করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FORT, ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বার। যদি আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radiofurt.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আপনারা অলরেডি জানেন, তারপরে আরো একবার জানিয়ে দিচ্ছি যে আমাদের যে ফেসবুক, আমাদের যে আগামী এপিসোডটি আছে, এপিসোডটিকে ডিফারেন্ট করার চেষ্টা করছি আমরা। ম্যাক্সিমাম সেখানে ইমেইল থাকবে, কিছু অডিও ক্লিপ থাকবে। সো আপনারা চাইলে পাঠাতে পারেন আগামী সপ্তাহ জুড়ে। এবং তারপরে যারা স্টুডিওতে আসতে চান তারাও আপনাদের ইমেইলগুলো পাঠাতে পারেন। আমরা স্টুডিওতে আপনাদের খুব আনতে চাই, আসলে এটা আমাদের সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি। আর আমাদের ফেসবুক পেজে আপনি ভিজিট করতে পারেন। আপনারা দেখেছেন যে আমরা রেগুলার সেটা চেক করি এবং যারা আমাকে ইনবক্স করেন তারা নিশ্চয়ই সেটা টের পান। এবং আমাদের ফেসবুকে চলে আসতে হলে যেটা করতে হবে, চলে আসতে হবে www.facebook.com/bhutfm.russell অথবা www.facebook.com/radio.furti। এছাড়াও আপনি আমাদের RJ রাসেল টুইটারে আপনি ফলো করতে পারেন। তো আমার নামের স্পেলিংটা হচ্ছে RUSSELL। তো এই হচ্ছে সব নিয়ম কানুন বললাম। এখন আমরা ঘটনায় যাব। আমাদের প্রথম যে ঘটনাটিতে আমরা যাব সেটি আমাদের একজন নতুন অতিথি আজকে প্রথমবারের মতো রেডিও ফুর্তিতে এসেছেন এবং তিনি এসেছেন সাভার থেকে। যখন আমরা ঢাকায় অনেকে পাই না, তখন তিনি সাভার থেকে এসেছেন আমাদের ঘটনা শোনাতে। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর কামিং। এন্ড আমরা এখন আপনার ঘটনা শুনতে চাই। সবার আগে আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। ধন্যবাদ রাসেল ভাই। আমি সাভার থেকে এসেছি। আমার নাম শামীম হোসেন সোহান। আমি একটা প্রাইভেট কোম্পানি সিম্ফনিতে জব করতেছি। তো আমি সাভার জোন সেলস এক্সিকিউটিভ অফিসার হিসেবে জব করতেছি সাভারে। ওকে। তো আমার যেটা ঘটনা ভাইয়া, এটা ঘটছিল 2010 সালের পহেলা বৈশাখের কিছুদিন আগে। আচ্ছা, ঠিক আছে, পয়লা বৈশাখের সময়, সেই সময় এটা আমার নানু বাড়িতে ঘটেছে। এটা বাগেরহাট জেলার ফকিরহাট থানার একটা ঘটনা, আটটাকি গ্রামে। বাকিটা আমি আর বললাম না। তো সেই দিন কি ঘটছে, আমি সরাসরি ঘটনায় যাই। থ্যাংক ইউ। তো সেদিন যে ঘটছে যে গ্রামে কি হয় যে মেলা হয়, বৈশাখী মেলা। বৈশাখী মেলা হওয়ার সময় ওই গ্রামের স্থানীয়রাই ওই মেলায় স্টল দেয়, বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস স্টল দেয়। তো আমি যখন নানু বাড়ি যেতাম
তো রাত্রেবেলা মানে চলার জন্য, ঠিক আছে, রাত্রেবেলা চলার জন্য আমাকে কি বলে যে হয় পারিবারিক লোক কেউ অথবা আশেপাশের প্রতিবেশীদের মধ্যে কেউ মানে রাত্রেবেলা যাতে আমি ঘুরে টুরে ঠিক মতো বাসায় পৌঁছাতে পারি সেই কারণে আমার সাথে কিন্তু থাকবে। কিন্তু সেই সময়টা হয়েছে কি সবাই ওই মেলায় ব্যস্ত থাকার কারণে সেই দিন তো সেদিন আর কেউ ছিল না। আচ্ছা, আমি আমাদের থেকে জাস্ট গ্রামের বাড়িতে গেছি, সবার সাথে একটু বসতে হয়, একটু কথাবার্তা বলে, যে একজনের দোকান আছে মামা, তার দোকানে বসে কথাবার্তা বলে আমি বাড়ির পথে। বাড়ি কি অনেক রাত হয়ে গেছে, তো রাত প্রায় 11:30টার মতো, আর গ্রামের রাত তো বুঝিনি রাসেল ভাই কিরকম। তো আমি বাড়ির পথে রয়েছি। তো আমাদের বাড়িতে যাওয়ার কথাটা আমি বলতেছি যে কিভাবে যেতে হয়, যে মেইন রোড থেকে একটা ইটের সলিং পড়বে। আচ্ছা, ইটের সলিং থেকে বাম দিকে গেলে আবার পাকা রাস্তা, কিন্তু দুই পাশে হলো বাগান, ইভেন কি মানে কিছু কিছু দূরে আপনার বাড়ি ঘর আছে। তারপর আমাদের বাড়ির এরিয়া শুরু হয়, আমার আত্মীয় স্বজনের বাড়ি আছে। তো আমি ওই মেইন রোড দিয়ে চলে আসছি। তো তখন সবকিছু নর্মাল, ঠিক আছে, সবকিছু নর্মাল ছিল। ইভেন কি বলে যে আমার কাছে সেই বলতে খুব হবে, আমার কাছে 4 টাকা ছিল, আর গ্রামে একটা চানাচুর পাওয়া যায় খুব মজার, আমি এটা খাই। তো আমি 2 প্যাকেট 2 টাকা দামের চানাচুর, মধুবন চানাচুর, এটা আমি কিনে নিলাম। মানে আমি খেতে খেতে তারপর বাসে যাবো, আর জ্যোৎস্না রাত ছিল এবং রাস্তাটা দেখা যাচ্ছিল। আচ্ছা, তো ওইখানে আমাদের ওই রাস্তাতে গ্রামের মানুষ সচরাচর বলে থাকে যে ওই রাস্তা দিয়ে মানে 2টা জিনিস, একটা হলো 2টা সাপের যাওয়া আসা আছে ওইখানে রাত্রেবেলা, আর হলো এই যে ভয়টা, আচ্ছা, প্যারানর্মাল ভয়টা। তো আমি, আমার কাছে টর্চ ছিল না, ঠিক আছে, আমি চানাচুর খেতে খেতে চাঁদের আলোতে দেখে 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 যাচ্ছি। তো যেতে যেতে ওখানে কোনো মানে 3টা জিনিস পড়ে রাস্তায় যেতে, 3 রাস্তার মোড় সহ একটা কালভার্ট পড়ে, 3 রাস্তা, এবং তার কিছু দূর গেলেই আপনার একটা পুরানো ব্রিটিশ আমলের পুকুরে, যেটা আমাদের নানু বাড়ি, আমাদেরই পুকুর পড়ে, এবং তারপরে পুকুরের সাথে একটা আমাদের পারিবারিক কবরস্থান, আমার নানুদের কবরস্থানের অপোজিট সাইডে বিশাল একটা বাঁশ বাগান আছে, যেখান থেকে মানুষ আসলে অ্যাকচুয়ালি ভয় পায়। তো এটা অনেক আগে থেকেই শুনে আসতেছি, ছোটবেলা থেকেই। আচ্ছা, তো আমি ওইভাবে পথ ধরে হেঁটে যাচ্ছি, বাসায় যাচ্ছি। তো যখনই আমি ওই 3 রাস্তার মোড়ের কালভার্টের কাছে আসছি, তখন ওই খুলনার ভাষা তো আর ঢাকার ভাষা তো একরকম হবে না, ডেফিনেটলি না। তো আমাকে ওইখানে ওই রকম রাত্রেবেলায় 12টার দিকে আমাকে রাত্রেবেলায় ঠিক ঢাকার ভাষায় আমাকে একজন মানে পেছন থেকে ডাকতেছে, ওই কই যাস। আমি না দাঁড়াই গেছি। তো এখানে কাজল নামে একটা মামা ছিল, প্রতিবেশী, তো উনি সবসময় আমাকে পৌঁছায় দিত। আচ্ছা, তো আমি কতক্ষণ দাঁড়াই, কিন্তু ওনারা তো মেলায় ব্যস্ত, আমি এটা জানি, তার স্টল নিয়ে তাদের ব্যস্ত, তার স্টল করতেছে। তো আমি কতক্ষণ দাঁড়ানোর পর আমি বললাম, কে, কাজল মামা? তখন কোনো অ্যান্সার আসতেছে না। তো এরপরে যাচ্ছি, যখন আমি পুকুরের কাছাকাছি, এবং একটা কনস্ট্রাকশনের বাড়ি বানাচ্ছিল একজন, ঠিক আছে, রাস্তার অপোজিট সাইডে, মানে পুকুরের অপোজিট সাইডে। তো পুকুরের কাছে যখন আসছি, তখন সেম আরো ভরা কণ্ঠ, যে ওই কই যাস। এটা বললে তখন আমি একটু ভয় পেয়ে দাঁড়ায় যাই। 2 ধরনের ভয় পাই। 2 ধরনের ভয় পাই কি, মানে আমার মামারা তো এখানে রাজনীতি করে, তো এই রাজনীতি করার কারণে অনেক শত্রুপক্ষ থাকে, আচ্ছা, তাদের হামলা হইতে পারে। গ্রামে তো জানেনই, আপনার মাথার মধ্যে তখন এই সমস্ত জিনিসগুলা ঘুরতেছে। আর একটা জিনিস ঘুরতেছে, ওই যে ভয়টা, মানে ভয়, মানে 2টা মিলায়, মানে বলবো না কম বেশি, মানে 2টাই আমার কাছে মানে লাগতেছে। তো আমি বেশ অনেকক্ষণ দাঁড়ায় থাকলাম, প্রায় 3-3.5 মিনিট। আচ্ছা, 3.5 মিনিট দাঁড়ায়, চুপচাপ দাঁড়ায় থেকে একটু মানে কয়েক কদম হাঁটলে ওই যে কবরস্থানটা, আর ওই বাঁশবাগানের মাঝখানে। এবং আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, যে আমাদের যে কবরস্থানটা আছে, কবরস্থানের অপোজিটে যে বাঁশবাগানটা, ওইখান থেকে ব্রিজের মতো করে একটা মানে বাঁশ গেছে, যেটা কবরস্থান কিছু। তো আমি যখন কয়েক কদম পার হয়ে যখন আমি আসছি, মানে কবরস্থান মাঝখানে রাস্তা, আমি উপরে বাসটা, আর ওই পাশে হলো বাঁশবাগানটা, ঠিক তখন আমাকে বললো, এই তোরে না বললাম এদিকে আইতে, তুই কই যাস। এইভাবে বললে
তখন এই কথাটা কিভাবে আসছে, না পিছন থেকে, না পাশ থেকে, না সামনে থেকে, না ডান সাইড থেকে, মানে চারিদিক থেকে আসলো কথাটা, আওয়াজটা চারিদিক থেকে আসলো। আর কেন যেন আমার মানে চোখটা মানে উপরে চলে গেল। ঠিক তখনই আমি দেখি কি যে ওই বাঁশের নিচে আমি দাঁড়ানো, প্রায় 12-13 ফিট উপরে বাঁশের নিচে দাঁড়ানো, আর ওই যে হাত এবং পা, হাঁটু আর হাঁটু হাত ধরে যেভাবে মানে কেউ বসে থাকে, বসে থাকে একদম মানে বডি মিলায়, তো ওই আর ফেসটা একেবারে সমান। আচ্ছা, ফেসটা একেবারে সমান, মানে মনে হবে কি ওইখান থেকে কিছু বের হয়ে আসবে না। কিন্তু আমি যেটা দেখলাম, আমি তাকানোর পর যে মানে দেখলাম কি যে লাল, মানে কোনো চোখের মনি নাই, কোনো কিচ্ছু নাই, জাস্ট লাল একটা রক্ত, মানে ব্লাড, জাস্ট এ ব্লাড, ব্লাডের চোখ, এবং জিহ্বাটা একদম মানে জিহ্বাটা বের হয়ে আসলো এবং টপ টপ করে রক্ত পড়তেছে। আমার গায়ে না, আমার মানে কোথায় পড়তেছে সেটা আমি খেয়াল করিনি, কিন্তু টপ টপ করে রক্ত পড়তেছে। রক্ত পড়া থাকলে সেটা দেখে মানে আসলে আমি লাইফ ফার্স্ট টাইম এরকম জিনিস দেখলাম। তো মানে ওই সময় আমি হামাগুড়ি দিয়ে আসছিল মনে হয়, হামাগুড়ি দিয়ে না, এইভাবে বসে আছে, জাস্ট মানে হাত দুটো বাঁকা করে এইভাবে বসে আছে, মানে মনে হচ্ছে কি আমার দিকে মানে আমার দিকে তাকানো সমানটা। আর ওইখান আমি যখন তাকালাম তখন ওই কালো, মানে ওই কালো থেকে চোখ মানে চোখ দুইটা লাল হয়ে গেল, আর এই জিহ্বাটা বের হয়ে আসলো। তখন আমি জানি না, আমি মানে ওই সময় মানে মানে সেন্সটা কিরকম ছিল আমার, আমি এটা বলতে পারবো না। জাস্ট এইটুক মনে আছে, আমি এইটুক বলছিলাম যে তুই থাক, আমি গেলাম, এটা বলে আমি দৌড় দিছি। দৌড় দেওয়ার পর আমাদের মানে ওই কেয়ারটেকার ছিল, আমাদের বাড়িতে দেখাশোনা করতো উনি, আমরা না থাকলে। তো ওই আমি যখনই দৌড়ায় উঠানে ঢুকছি, তখন আমি কেয়ারটেকার দেখে একটা চিৎকার করে মানে সেন্সলেস হয়ে যায়, ন্যাচারালি সেন্সলেস হয়ে যায়। এবং পরের দিন ঘুম থেকে সকালে যখন উঠি তখন দেখি আমার গায়ে অনেক জ্বর, অনেক জ্বর ছিল। জ্বর থাকার পর এবং সবার সাথে শেয়ার করলাম বিষয়টা, মানে এই কি হয়েছে, এই ঘটনা হয়েছে, এরকম আমি দেখে ভয় পাইছি। তো সবাই বললো যে হ্যাঁ কিছুদিন ধরে আবারও ভয় পাচ্ছে, মানে আগে ভয় পাইতো, কিছুদিন ধরে আবারও ভয় পাচ্ছে। এই গেল সেই ঘটনা, সবই নর্মাল। তো তার ঠিক কিছুদিন পর আমি রাত্রেবেলা ওই জানলার পাশে বসে হেডফোনে গান শুনতে। ওইখানেই? না, ওইখানে না, আমার বাসায়। না ওইখানে। আচ্ছা, ওইখানে, সেটাই বলছি। হ্যাঁ, গ্রামেতেই, নানু বাড়িতেই আমি জাস্ট ওই কি বলে যে গান শুনতেছি। তো এটার ঘটনা হলো ছোটবেলায় যখন আমি যে বলছিলাম যে আমি ঢাকায় ছিলাম, তো ওই হাজারীবাগে, তো এখানে আমার এক দাদি ছিল, উনি মারা গেছে 2002 সালে, আর এই ঘটনাটা বলছি আমি 2010 সালে। তো কেন এটা রিলেটেড আমি এটা বলতে পারবো না, ঠিক আছে। তো আমি বসে গান শুনতেছি, তো আমাদের বাড়ির মানে জানলা দিয়ে উঠানের পরে একটা রাস্তা গেছে, এটা খালের দিক চলে যায়, বাগান দিয়ে খালের দিক চলে যায়। তো আমি মেইন রোড থেকে দেখতেছি কি যে মানে মানে না, আমি কানে হেডফোন হঠাৎ করে, তখন বললাম যে হঠাৎ করে দেখি সব কেমন যেন গ্রে গ্রে হয়েছে। আমি বুঝতে পারতেছি আপনার শার্টের কালার ব্লু, বাট কিন্তু গ্রে। আমি দেখতে পাচ্ছি মানে পাতার কালার গ্রিন, বাট গ্রে মনে হইতেছে, গ্রে গ্রে। ঠিক সেই মুহূর্তে দেখি উনি একটা লাঠি ভর করে হাঁটতো, একটা লাঠি, বড় লাঠি। দেখি কি স্পষ্ট তাকে বোঝা যাচ্ছে, অন্ধকার, তারপরও তাকে বোঝা যাচ্ছে সেই দাদি, যে কখনোই ওই মানে বাগেরহাট, খুলনা কোথাও যায়নি, সে হাজারীবাগের জন্য হাজারীবাগেই মৃত্যু। সে ওই ভর দিয়ে 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 ওই মানে খালের দিক চলে গেল, বাগান হয়ে খালের দিক চলে গেল। আমি তাড়াতাড়ি জানলা বন্ধ করে দিয়ে, মানে ওই মুহূর্তে তাড়াতাড়ি জানলা বন্ধ করে দিয়ে আমি জাস্ট শুয়ে পড়লাম। সকালবেলা আমি আম্মুকে বললাম, আম্মু এরকম আমি দেখছি। আম্মু তো বলে অ্যাজ ইউজুয়াল যে ওগুলা কিছু না, তুমি এখানে আসছো গ্রামের, তোমার পরিবেশে হচ্ছে না, তুমি ঢাকায় চলে যাও, তোমার পড়াশোনা আছে, তুমি ঢাকায় চলে যাও। আমি ঢাকায় চলে এসে নর্মালি চলতেছিলাম, এমনি পড়াশোনা করা, এদিক ওদিক যাওয়া, নর্মালি চলতেছিলাম। কিন্তু এটা জাস্ট 1 বছর একটা গ্যাপ গেছে, 1 বছরের ভিতর কিচ্ছু হয়নি, নাথিং, মানে এরকম কোনো কিছুই হয়নি, মানে যেটা মানে আমি নোটিস করব। ঠিক 2012 সালে জাস্ট ফ্যামিলির সাথে একটা কথা কাটাকাটি নিয়ে আমি বের হয়ে যাই বাসা থেকে। বের হয়ে যাওয়ার পর আমি আর কি বলে যে আমি আমার এক বড় ভাইয়ের বাসায় যে থাকি, তাদের বাসাটা অনেক পুরানো, অনেক পুরানো, এই মানে এটা হাজারীবাগে, অনেক পুরানো, পাবেল ভাই।
তো পাভেল ভাইয়ের বাসায় যে থাকি, তো অনেক কাছে শুনি পাভেল ভাই আবার একটু মানে চিকির করতো, অনেক কিছু চিকির করতো। তো পাভেল ভাইয়ের মুখে শুনতাম, আরো কয়েকজনের মুখে শুনতাম যে তাদের বাসায় অনেক পুরানো কিছু গাছ গাছালি আছে, মানে গাছের বাড়ি বলতো। তো গাছের বাড়ি আছে, তো ওই কি বলে যে ওখানে অনেক কিছু অনেকে দেখে। আন্টি বলে মানে তার মা, আমার পাভেল ভাইয়ের মা, উনি দেখছে, বাপের বড় ভাবি দেখছে। তো যেটা আমি দেখছি যে একদিন দেখি কি যে ওই মশারি টাঙায় ঘুমায় আছি, পুরানো বাড়ি যেহেতু মশারির উপরটা একটু বেশি, গাছপালা আছে, তো ঘুমায় আছি, তো মশারি টাঙানো। তো দেখলাম মানে হঠাৎ করে মানে ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পর আমি দেখি কি যে খাটো, পেটটা অনেক বড়, মানে মানে বলবো কি একদম খাটো কিন্তু পেটটা অনেক বড়, মাথাটাও মানে মাথাটা পেটের থেকে আরো বড়, এরকম। মানে যে আন্টি আছে, আন্টির রুমে ঘুরতেছে। আচ্ছা, আমি এখান থেকে পুরানো বাড়ি তো মানে উকি দিলেই দেখা যাচ্ছে এরকম ঘুরতেছে। তখন আমি পাভেল ভাই মানে পাভেল ভাই দেখেন ওইটা কি, পাভেল তো ঘুম, পাভেল ভাই দেখেন ওইটা কি। তো পাভেল ভাই না হাসতেছে, হাসতে হাসতে বলতেছে কি যে এরকম কিছু না, আমাদের বাসায় থাকলে এরকম অনেক কিছুই দেখা যায়। তখন আমি যে পুরানো এগুলো তাকে বলি নাই, শেয়ার করলাম, হইতে পারে অনেক কিছু, কিন্তু আমাদের বাসায় থাকলে এরকম অনেক কিছুই দেখা যায়, এটা পুরানো আমলের বাড়ি, ঠিক আছে, আমাদের বাসায় এরকম অনেক কিছুই ঘটনা ঘটে, এরকম দেখা যায়। তো গেল ওইখানে ওই রকম এভাবে চলে গেল, ওইখানে থাকলাম। এরপর আর কিছু দেখলাম না। আরেকদিন যেটা হয়, আমি ওখান থেকে চলে আসলাম, একটা ম্যাচ ভাড়া করে চলে আসলাম। ম্যাচ ভাড়া করে চলে আসার পর ওই কি বলে যে ম্যাচে তা আমরা 3 জন ছিলাম, ম্যাচে আমরা 3 জন ছিলাম। তো 3 জনের মধ্যে একজনের নাম ছিল সুমন। তো সে আমাদের রান্না বান্নার বিষয়টা দেখতো, আমরা কেউ রান্না করতে পারতাম না, সে আমাদের রান্না বান্নার বিষয়টা দেখতো। তো সে হঠাৎ করে একদিন একদম নাই, তার বাড়ি ছিল বরিশাল। তো ওই বরিশালে আমরা এই কন্ট্যাক্ট করলাম যে আচ্ছা হঠাৎ করে সুমন বাজারে গেছে কেন নাই, মানে বেশ কয়েকদিন পর, 4-5 দিন পর। তখন আমরা বললাম যে সুমন তো 2 বছর আগে মারাই গেছে। আচ্ছা, আমরা আপনার ঘটনা বাকিগুলো আরো শুনবো। একটা মানে এখনো নিশ্চয়ই অনেক প্রবলেম হচ্ছে, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরিগুলো। এবং সেটা যদি আপনার সেই রাতের কথা যদি মনে করা যায়, আপনি যে ভিজুয়ালের কথা বললেন, যে ভদ্রলোকের কথা বললেন, বা ভদ্রলোক বা অশরী যে যাই বলি না কেন, যার কথা বললেন, তার কথা যদি কেউ কল্পনা করেন, তাহলে একটা অদ্ভুত শিশির একটা অনুভূতি যে কারোরই হবে। আবার ঠিক একই সাথে আপনি যে ঘটনাটা বললেন যে পরবর্তীতে আপনি একজন লোককে দেখেছেন যে লোকটির পেটটা অনেক বড়, মাথাটা আরো বড়, সেটাও যদি কেউ কল্পনা করেন তাহলে সেটাতেও ভয় পেতে হবে। আমি এখন একটা ঘটনা আপনাদের শোনাতে চাই, যে ঘটনাটি আমাদের একজন পাঠিয়েছিলেন, তিনি আজকে আসতে পারেননি। তো আমরা খুব চেয়েছিলাম যে তিনি আসেন, কিন্তু তার চাকরির কারণেই তিনি এখানে উপস্থিত হতে পারেননি, জানিয়ে দিয়েছেন। তো আমরা তার ঘটনাটা একটু পড়ে শোনাতে চাই। তো উনি যেভাবে লিখছেন আমি সেভাবে পড়ছি। রাসেল ভাই, আসসালামু আলাইকুম। জানতে চাইব না কেমন আছেন, কারণ আপনি সবসময় ভালোর তালে। আমার নাম আব্দুস সালাম। আমি গাজীপুরে একটা কোম্পানিতে আইটি অফিসার হিসেবে কাজ করছি। আমার বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায়। আমি এবং আমার স্ত্রী দুজনেই ভূত এফএমের বড় ফ্যান। আজ সবার সাথে আমার স্ত্রী এবং আমার শ্বশুরের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব। সমস্যার কারণে স্টুডিওতে আসতে পারবো না, তাই ভালো লাগলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। এই ঘটনাটি আমার স্ত্রী আমাকে বলেছেন। ঘটনাটি প্রায় 17 থেকে 18 বছর আগে। আমার স্ত্রীর বয়স তখন আনুমানিক 5-6 বছর। আমার শ্বশুরের খালা মারা যাওয়ার কারণে আমার শ্বশুর, শাশুড়ি এবং আমার স্ত্রী রওনা হয় আমার শ্বশুরের খালার বাড়ির দিকে। আমার শ্বশুরের খালার বাড়ি আমার শ্বশুর বাড়ি থেকে 5-6 কিলোমিটার দূরে। তখন ছিল বর্ষাকাল। আমার শ্বশুর একটা বাইসাইকেলে এবং আমার শাশুড়ি এবং আমার স্ত্রী ভ্যানে করে যায়। সেখানে পৌঁছানোর পরে গোসল, জানাজা নামাজ পড়াতে আসরের আজান পড়ে যায়। তারপর কবরস্থানে নেওয়া হয় লাশটিকে। একটু কবরস্থানের বর্ণনা দেই। কবরস্থানটি ছিল অনেক পুরাতন। কবরস্থানের আশেপাশে কোনো বাড়িঘর ছিল না। কবরস্থানটির
কোনো দেয়াল বা সীমানা বা কোনো গেট ছিল না, কারণ কবর কোনটা ঠিক মতো কার কবর কোনটা সেটাও ঠিক মতো বোঝা যেত না। গ্রামের একটা কর্নারে কবরস্থানটি ছিল। বর্ষাকাল হওয়ার কারণে কবরস্থানটিতে হালকা পানি উঠে যায়। কবর খোঁড়ার সময় অনেক কষ্টে কবর খোঁড়া হয়, কারণ পানি উঠে যাচ্ছিল বারবার। লাশটি কবরস্থানে নেয়ার সময় আমার স্ত্রী, কবরস্থানে বর্ষাকাল হওয়ায় কবরস্থানটিতে হালকা পানি উঠে যায়। কবর খোঁড়ার সময় অনেক কষ্ট হচ্ছিল এবং কবর খোঁড়া হয় অনেক কষ্টে কবর খোঁড়া হয়, কারণ পানি উঠে যাচ্ছিল। লাশটি কবরস্থানে নেয়ার সময় আমার স্ত্রী জেদ ধরে সেও কবরস্থানে যাবে। সবাই তাকে অনেক নিষেধ করার পরেও সে কবরস্থানে যাবেই। পরে কান্নাকাটি শুরু করলে আমার শ্বশুরের এক খালাতো বলে ঠিক আছে, এক খালা বলে ঠিক আছে, ও তো ছোট বাচ্চা, নিয়ে চলো, আমার কাছে থাকবে, তার মানে খালাতো ভাই হবে, আমার কাছে থাকবে, কোনো সমস্যা হবে না। পরে লাশটিকে কবরস্থানে নেওয়া হয়। আমার শ্বশুর আমার স্ত্রীকে বলে, বাবা তুমি তোমার আঙ্কেলের সাথে এক জায়গায় দাঁড়িয়ে থাকবা, কোথাও যেও না। যেখানে কবর দেয়া হবে তার থেকে একটু দূরে সবাই যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গায় আমার স্ত্রীকে রেখে দেওয়া হয় এবং শ্বশুর কবর দেওয়ার জায়গায় চলে যায়। একটু পরে আমার স্ত্রী সেই আঙ্কেলকে বলে যে, বাবা তুমি একটু দাঁড়াও, আমি আসছি, বলে সেও কবর দেওয়ার জায়গায় চলে যায়। আমার স্ত্রী ছোটবেলায় একটু বেশি দুষ্টু ছিল এবং এখন সে দেখবে যে কিভাবে কবর দেয়া হয়। সে লোকজনের ভেতর থেকে বের হয়ে যায় এবং কবর দেওয়ার জায়গায় অন্য পাশ দিয়ে যেই উকি দিয়ে দেখতে যাবে, এমন সময় পুরাতন একটি কবর ভেঙে আমার স্ত্রী কবরের ভেতরে পড়ে যায়। কারণ মাটি ভেজা থাকার কারণে এমনটি হয়। কবরের ভেতর পড়ে গিয়ে আমার স্ত্রী চেঁচানো শুরু করে দেয়। পরে সবাই গিয়ে আমার স্ত্রীকে হাত ধরে তুলে সাথে সাথে বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পরে সবাই আমার স্ত্রী এবং আমার আঙ্কেলকে রাগ করতে থাকে, সবাই কেন ওকে ছেড়ে গেল। পরে আমার স্ত্রীর হাত পা ভালো করে ধোয়ানো হয়, কারণ সারা গায়ে কাদা লেগেছে। লাশটি দাফন শেষ হতে হতে মাগরিবের আজান পড়ে যায়। আমার শ্বশুর আমার শাশুড়িকে বলে, এখন তো রাত হয়ে গেছে, তোমরা এখানে থাকো, কাল সকালে চলে এসো, আমি একাই চলে যাচ্ছি, কারণ বাসায় গরু ছাগল রয়েছে। আমার শাশুড়ি বলে, ঠিক আছে তুমি চলে যাও, আমরা কাল সকালে যাব। এবার আমার স্ত্রী জেদ ধরে সে বাবার সাথে বাড়ি চলে আসবে। সবাই বলে, বাবা এখন এত রাত হয়ে গেছে, তুমি এখন থাকো, কাল সকালে তোমার মার সাথে যেও। আমার স্ত্রী কোনো কথাই শুনবে না, সে তার বাবার সাথে বাড়ি আসবে। পরে আমার শ্বশুর বলে, ঠিক আছে আমার সাথে যাক, 4-5 কিলোমিটারের বেশি সময় লাগবে না। পরে আমার শ্বশুর এবং আমার স্ত্রী বাইসাইকেলে করে বাড়ির দিকে রওনা হয় এবং আমার স্ত্রী সাইকেলের পেছন দিকে বসা ছিল। গ্রামের কাঁচা রাস্তা আর মাঝে মাঝে হালকা কাদা আছে, কারণ তখন বর্ষাকাল ছিল। গ্রাম শেষ হলে পরে রাস্তার প্রায় 1 কিলোমিটার ফসলের জমির মাঝ দিয়ে গেছে এবং কোনো বাড়িঘর নেই। গ্রামের শেষের দিকে একটা মেহগনি গাছের বাগান ছিল, তার পাশ দিয়ে রাস্তাটা গেছে। রাত হয়ে যাওয়ায় রাস্তায় লোকজন ছিল না। আমার শ্বশুর আস্তে আস্তে সাইকেল চালাচ্ছে যেন মেহগনির বাগানের কাছে আসে এবং হঠাৎ সাইকেলের চেইন পড়ে গেল। মেহগনি বাগানের কাছে আসে সেই মুহূর্তেই সাইকেলের চেন পড়ে গেল। আমার শ্বশুর সাইকেল থামিয়ে চেনটা ঠিক করলো, চালাচ্ছে যেই মেহগনির বাগানের কাছে আসে তখনই সাইকেলের চেন পড়ে গেল। আমার শ্বশুর সাইকেল থামিয়ে চেন ঠিক করলো। যখন চেন ঠিক করে তখন আমার স্ত্রী সাইকেলের ওপরেই বসা ছিল। আমার শ্বশুর খেয়াল করলো তার পাশ দিয়ে একটা কালো বেড়াল দ্রুত চলে গেল। আমার শ্বশুর চেইন ঠিক করে আবার সাইকেল চালানো শুরু করলো এবং খেয়াল করলো হঠাৎ খুব জোরে বাতাস বইতে শুরু করলো। হঠাৎ করে এত বাতাস, আমার শ্বশুর এবার একটু ভয় পেয়ে যায়। আমার শ্বশুর খুব সাহসী ছিল, সে ওইভাবেই সামনের দিকে এগুতে থাকে। একটু পরে আবারও সাইকেলের চেইন পড়ে যায়। সে আবারও সাইকেলের চেইন ঠিক করে এবং আমার স্ত্রী তখন সাইকেলে বসা ছিল। আমার শ্বশুর আবারও দেখতে পেল তার পাশ দিয়ে সেই কালো বিড়ালটি আবারও দ্রুত চলে গেল। আমার শ্বশুর চিন্তা করলো, কি ব্যাপার, এমনটা হচ্ছে কেন? আমার শ্বশুর আবার যেই সাইকেলে উঠতে যাবে তখন মেহগনির বাগানের দিকে তাকিয়ে যা দেখতে পেল তা দেখার জন্য আমার শ্বশুর
তার দেখে আমার শ্বশুর খুবই ভয় পেয়ে যায়। সে দেখল মেহগনি গাছের ডালের উপরে সাদা কাফনের কাপড় পরে একজন লোক বসে আছে, যার দেহ আছে কিন্তু মাথা নেই। এটা দেখে আমার শ্বশুর খুব ভয় পেয়ে যায় এবং আমার স্ত্রীকে সাইকেলের পেছন দিক থেকে সামনে নিয়ে আসে এবং কোলের ভেতরে শক্ত করে ধরে সাইকেল না চালিয়ে ঠেলা শুরু করে যায়। কারণ তখন সে কি করবে ঠিক বুঝে উঠতে পারছিল না। সাইকেল ওভাবে ঠেলতে ঠেলতে মেহগনি বাগান ছেড়ে চলে আসে। কিছু দূর যাওয়ার পরে আমার শ্বশুর আমার স্ত্রীকে বলে, বাবা তুমি এখন চোখ বন্ধ করে থাকো, আমি না বলা পর্যন্ত চোখ খুলবা না। তো আমার স্ত্রী কথা মতো চোখ বন্ধ করে। আমার শ্বশুর দেখতে পায় যে রাস্তার মাঝখানে বিশাল আকৃতির একটা সাদা কাফন পরানো লাশ পড়ে আছে। আমার শ্বশুর এটা দেখে সে আরো ঘাবড়ে যায়, ভাবতে থাকে এবার সে কি করবে। এবার শ্বশুর চিন্তা করলো ভয় পেলে চলবে না, যেভাবেই হোক আমার মেয়েকে নিয়ে বাসায় যেতে হবে। আমার শ্বশুর আমার স্ত্রীকে আবারও বলে, বাবা আমি না বলা পর্যন্ত তুমি চোখ খুলবা না, কারণ আমার স্ত্রী ওইটা দেখলে হয়তো ভয় পেয়ে যাবে এবং কোনো ক্ষতিও হয়ে যেতে পারে। আমার স্ত্রী বলে ঠিক আছে। আমার শ্বশুর দেখতে পেল লাশের পাশ দিয়ে হালকা একটু ফাঁকা জায়গা আছে, যা দিয়ে সাইকেল চালিয়ে চলে যাওয়া যাবে। আমার শ্বশুর দেখলো লাশটি কোনো নড়াচড়া করছে না বা কোনো শব্দও করছে না। আমার শ্বশুর সাহস করে সাইকেল চালানো শুরু করলো এবং আমার শ্বশুরকে এবং ঠিক সেই মুহূর্তে আমার স্ত্রী তখন আমার স্ত্রী একটা বাজে গন্ধ পেল এবং আমার শ্বশুরকে বলল, বাবা এটা কিসের গন্ধ? আমার শ্বশুর বলল, কিছু না, তুমি চোখ বন্ধ করে থাকো। এবার আমার শ্বশুর লাশটিকে ভালোভাবে অতিক্রম করে চলে যায় এবং শুনতে পায় পেছন থেকে আমার শাশুড়ি ডাকছে। আমার স্ত্রী বলে, বাবা মা পেছন থেকে ডাকছে, দাঁড়াও, মাকেও সাইকেলে নিয়ে যাই। আমার শ্বশুর বলে, বাবা তুমি চুপ করে থাকো, চোখ বন্ধ করে রাখো, চোখ বন্ধ করে থাকো, আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। আমার শ্বশুর খুব জোরে জোরে সাইকেল চালাতে থাকে, কিন্তু দূরে আসার পরে একটি বাঁশ বাগান সামনে পড়ে। নতুন করে বাগান বানানো হয়েছে, মাত্র 20-30টা বাঁশ সেই বাগানে আছে। আমার শ্বশুর একটু দূর থেকে দেখতে পায় বাগানের বাঁশগুলো রাস্তার উপরে ভেঙে পড়ছে, আবার রাস্তা থেকে উপরে উঠে যাচ্ছে। তারপর সে লক্ষ্য করলো সেই মাথা কাটা ব্যক্তি বাঁশ বাগানের মাঝখানে দাঁড়িয়ে আছে এবং তাকে হাত ইশারা করে ডাকছে। এবার আমার শ্বশুর খুবই ভয় পেয়ে যায় এবং সে কি করবে বুঝে উঠতে পারছিল না। বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় দুই পাশে পানিতে ভরা, রাস্তার দুই পাশে পানিতে ভরা। রাস্তা থেকে নেমে পাশ কাটিয়ে যাওয়ার উপায় নেই। আমার শ্বশুর আমার স্ত্রীকে বুকের ভেতরে করে আয়াতুল কুরসি পড়তে থাকলো। হঠাৎ সে পেছন থেকে সাইকেলের শব্দ শুনতে পেল এবং একটা লোক এসে বলছে, কি ব্যাপার, এত রাতে একটা ছোট মেয়েকে নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন কেন? আমার শ্বশুর পেছনে ফিরে তাকিয়ে দেখে একটা লোক সাইকেলে করে আসছে। আমার শ্বশুর সেই লোকটিকে হাত পা জড়িয়ে ধরে বলে, ভাই আমার মেয়েটিকে বাঁচান, আমার মেয়েটিকে বাড়ি পর্যন্ত আমার সাথে এগিয়ে দিয়ে আসেন। লোকটি বলে, কেন, কি হয়েছে? আমার শ্বশুর বলে, দেখেন পেছনে বাঁশের বাগানের ভেতরে একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটি বলে, কই, কিছুই তো নাই। আমার শ্বশুর পেছনে তাকিয়ে দেখে সত্যি কেউ নেই এবং বাঁশগুলোও কোনো নড়াচড়া করছে না। আমার শ্বশুর বলে, আপনি আগে আমাকে বাড়ি পর্যন্ত দিয়ে আসেন, পরে আপনাকে সবকিছু বলছি। অনেক বলার পরে সেই লোক আমার শ্বশুর এবং আমার স্ত্রীকে বাড়ি পর্যন্ত দিয়ে যায়। বাড়িতে আসতে আসতে রাত 1টা বেজে যায়। লোকটি সবকিছু শুনে বলে, ও সবকিছু না, আপনি লাশ দাফন করে আসলেন তাই এমন হচ্ছে। আমি প্রতিদিন অনেক রাত করে ওই রাস্তা দিয়ে চলাফেরা করি, কই আমার সাথে তো কোনোদিন এমন হয়নি। এই বলে লোকটি চলে যায়। আমার শ্বশুর এবং আমার স্ত্রী ঘুমোতে যাবে, এমন সময় আমার শ্বশুর খেয়াল করলো আমার স্ত্রীর শরীর থেকে লাশ পচা বাজে একটা দুর্গন্ধ আসছে। আমার শ্বশুর ভাবল লাশের কাছে ছিল, সেই জন্য মনে হয় শরীর থেকে এমন গন্ধ আসছে। আমার শ্বশুর আমার স্ত্রীকে বলল, বাবা তুমি তোমার জামা কাপড় চেঞ্জ করে ফেলো। আমার স্ত্রী যে জামা খুললো, আমার শ্বশুর খেয়াল করলো তার জামার পকেট থেকে এক টুকরো হাড় ফ্লোরে পড়লো। আমার শ্বশুর আমার স্ত্রীকে জিজ্ঞেস করলো, বাবা তুমি এটা কোথায় পেলে, তুমি এটা কোথায় পেলে?
আমার স্ত্রী বলল, ওই কবরস্থানের গর্তে পড়ে গিয়েছিলাম, তখন আমার হাতের মধ্যে এই হারটি পড়েছিল। আমি ওটা পকেটে নিয়ে এসেছি খেলা করার জন্য। আমার শ্বশুর আমার স্ত্রীকে অনেক বকাঝকা করে এবং হারটি তার কাছ থেকে কেড়ে নেয়। কেড়ে নেওয়ার সময় আমার স্ত্রী ওটা দিতে অস্বীকার করে। তারপরে আমার শ্বশুর জোর করে হারটি কেড়ে নেয় এবং পাশের বাড়ির এক হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর সবকিছু শুনে বলে, ওই হারটি কোনো লাশের হাতে আঙুলের একটি টুকরো। এই হারটি নিয়ে আসার জন্য রাস্তায় তাদের সাথে ওই ঘটনাগুলো ঘটে। হুজুর আরো বলে, যখন সাইকেলের চেইন তুলছিল তখন যদি আপনি আপনার মেয়ে সাইকেলে বসা না থাকতো তাহলে তার ক্ষতি হতো এবং তার চোখ যদি বন্ধ না করা থাকতো তাহলে তার মাথা কাটা ব্যক্তি দেখে সে ভয় পেত এবং তার ক্ষতি হতো। হুজুর আমার স্ত্রীকে পানি পড়া দেয় এবং হাতটি নিজের কাছে রেখে দেয়। হুজুর আরো বলেন, আমার স্ত্রীকে যেন তার খালার বাড়ি আর বেশি না নেওয়া হয় এবং গেলেও যেন রাত্রে কোথাও বের না হয়। তার পরের দিন রাত্রে আমার শ্বশুর স্বপ্নে দেখেন সেই মাথা কাটা ব্যক্তিটি আমার শ্বশুরের খালার কবরের পাশের কবরের ওপরে দাঁড়িয়ে আছে এবং যেই কবরের ভেতরে আমার স্ত্রী পড়ে গিয়েছিল। এরপরে কোনো অসুবিধা হয়নি। রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। আমার স্ত্রীর কাছে আরো ভালো ভালো কিছু ঘটনা আছে, সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব। এটা লিখেছেন আব্দুল সালাম এবং তিনি এই ঘটনাটি পাঠিয়েছেন গাজীপুর থেকে। একটা আইটি অফিসার হিসেবে কাজ করছেন একটা কোম্পানিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য বিউটিফুল স্টোরি, অ্যান্ড আশা করছি যে আপনি বাকি স্টোরিগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে পাঠিয়ে দেবেন। থ্যাংক ইউ। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে। বিরতির পরে আবারও ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে এবং আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 80.2 FM। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফুর্তি এফএমে। আমাদের যদি এসএমএস করতে চান, এসএমএস করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORT, ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বার। যদি আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurt.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে। এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে ভুলবেন না, www.facebook.com/bhutfm.russell and www.facebook.com/radio.furti। এবং আমাদেরকে টুইট করতে পারেন আমাদের আরজে রাসেল পেজে গিয়ে। আরজে রাসেল এই পেজে গিয়ে আপনি অবশ্যই সেখানে গিয়ে আপনি দেখতে পারেন আমাদের আজকের ভূত এফএমের পোস্ট এবং সেখানে যে আপনি আপনার কথা জানাতে পারেন। তো যাই হোক, আমি দেখতে পাচ্ছি যে আমরা চলে যাব এখন আমাদের ঘটনায় এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের হাফেজ মঈনুদ্দিন সাহেব এবং তিনি রিসেন্টলি একটা ঘটনা তিনি একটা জিনিস এক্সপিরিয়েন্স করেছেন খুব রিসেন্টলি, সেটা তিনি আজকে আমাদের সঙ্গে শেয়ার করবেন। তো আপনাকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। শুনি আপনি রিসেন্টলি কি এক্সপিরিয়েন্স করেছেন। আসসালামু আলাইকুম। আমি কিছুদিন আগে, বেশ কয়েকদিন আগে আজিমপুর কবরস্থানে এশার নামাজ পড়ে খুব ভেতর নির্জন স্থানে বসে তসবিহ পড়তেছিলাম এবং মন থেকে বলতেছিলাম, জিন হোক অথবা কোন আল্লাহ তাআলার নেক বান্দা, সৎ বান্দা হোক, আমাকে যদি এসে কেউ একটা আমল বলে দিত যে ভালো উদ্দেশ্য হাসিল হওয়ার জন্য কোন আমলটা প্রয়োজন পড়ে, সেটা যদি আমি জানতে পারতাম আমার জন্য খুব ভালো হতো। আপনি কি মাঝে মাঝে কবরস্থানে যান এবং দোয়া করেন সবার জন্য? আমার সময় বেশি কাটে আজিমপুর কবরস্থান। আচ্ছা, আমি আজিমপুর কবরস্থানে সে রাত্রিতে চোখ বন্ধ করে তাসবিহ পড়তেছিলাম। সেই মুহূর্তে যখন এই মনের ভিতরে নিয়তটা করতেছিলাম, তো হঠাৎ করে আমার শরীর খুব হালকা হয়ে গেছে আর পুরো ঠান্ডা হয়ে গেল। তখন আমি নিজেকে একটু তাজা করলাম, ঝাড়া মারলাম। তখন আমি আমার সামনে দেখি একটা বাক্সের মধ্যে ছোট বাচ্চা, শিশু বাচ্চার একটা লাশ। তখন আমি লোক খোঁজা শুরু করলাম যে লাশটা কে রেখে গেল এখানে, কাউকে তো দেখতেছি না, লোক কোথায়। তখন ভাবলাম হয়তো কবর যে নিয়ে খোদাই করে ওনাকে হয়তো ডাকতে গেছে, এটা রেখে গেছে। আমি সেখান থেকে উঠে দাঁড়ালাম, দাঁড়িয়ে সামনে হাঁটা শুরু করলাম।
যখন সামনে বেশ দূরে খানিক চলে গেছি, ওই সময়তে সে বাক্সটা পড়ে গেল। আমি আবার মনে আঘাত নিলাম যে লাশটা পড়ে গেল, বাচ্চা, ছোট্ট একটা শিশু বাচ্চা লাশ কিভাবে পড়লো। সেটা তুলতে গেছি, যখন তুলবো সেই মুহূর্তে আমার সামনে একজন বৃদ্ধ লোক আসে। বৃদ্ধ লোক এসে তার বাম হাত আমার পিঠের উপরে রাখে, আর এক হাত দিয়ে সে ইশারা করে তুলতে না বলতেছে। আচ্ছা, উনি মুখ দিয়ে কিছু বলেননি, মুখে কিছু না বলে উনি হাত দিয়ে ইশারা করে দিতেছে যে তুলবা না। আমি না তুলে দাঁড়িয়ে তার সাথে মুসাফা করলাম, সালাম দিলাম। উনি সালাম উত্তর নিয়ে উনি নিষেধ করলেন যেটা তুলবা না। তখন সে ওই মুহূর্তে আমার মনের কথাটা যেটা আমি মনত করে বলছিলাম, উনি আমাকে সেই শিখিয়ে দিতেছেন কি করতে হবে। মানুষের মনে ভালো মনের মাকসুদ উদ্দেশ্য করতে হলে কি কি করতে হবে, প্রথমে বিসমিল্লাহির রহমানির সেটা আমরা যাব না, আমরা বলছি কি করতে হবে সেটা আপনাকে শিখিয়ে শিখিয়ে দিল। এরপরে আমি যখন বললাম এটাকে তুলবো, উনি না বললেন। ওনার সাথে আমার বেশ কিছুক্ষণ কথা হয়। কথা হওয়ার পর উনি সামনের দিকে এগিয়ে যায়। বেশ কিছু যাওয়ার পরে উনি আর দেখা হয় না। পরবর্তীতে আমি যখন আবার বসলাম, উনি কে ছিলেন আমার কাছে এসে যে আমার কথাটা উনি বলে দিলেন, তখন আমি এতটুকুই জানতে পারছি উনি জিন ছিলেন। আচ্ছা, আর ওই বাচ্চাটা যেটা লাশ ছিল, ওই বিষয় আমাকে অবগত করা হইল যে প্রথমে যে লাশটা আমাকে দেখানো হইল, আমার ধ্যান যেন ছুটে যায়, আমি যেন সে আমলটা করতে না পারি, ভয় পাই, এই জন্য আমাকে ওই জিনিসটা দেখানো হয়েছে। ওটা লাশ ছিল না। ওকে, তা বাচ্চাটা ছিল একটা ঝুড়ির মধ্যে, বাক্স, কাঠের বাক্সের মধ্যে। এটা লাশ ছিল। আমার ধ্যান, কিরকম বয়স হবে বাচ্চাটার? ভয় থাকে, ছোট্ট, একেবারে ছোট্ট, নবজাতক শিশুর মতো। তো আপনারা নিশ্চয়ই এটা দেখতে পারেন, আপনারা নিশ্চয়ই ভাবতে পাচ্ছেন। আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে যাব, কিন্তু আপনারা নিশ্চয়ই ভাবতে পাচ্ছেন যে সেই দৃশ্যটা কেমন হতে পারে। সেই দৃশ্যটা আপনারা যদি কল্পনা করেন তাহলে কেমন লাগে আমাকে একটু জানাতে পারেন চাইলে। এবং আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমাকে অবশ্যই SMS করে হোক আর এখানে ফেসবুকে হোক আপনারা জানাবেন। ভূত FM আমাদেরকে লিখেছেন, দেখতে পাচ্ছি জয় আহমেদ ভাই আমি আছি, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। তাসনিম আহমেদ লিখেছেন যে মাগুরা থেকে তাসনিম, ইমরান এবং আনুষ্কার সাথে আছেন। এবং আমাদের ভূত FM করার সঙ্গে সঙ্গে আমি সবসময় মনে হয় যে আমি ইদানিং বেশ কয়েকটা উইক ধরে আমার মনে হচ্ছে, এটা শুনলে অনেকে হাসতে পারেন, বাট দিস ইজ ট্রু, মানে এটা আমার একদম আমি ফিল করি, আই ক্যান ফিল ইট, যে আমার মনে হয় যে আমার স্টুডিওর জাস্ট পাশেই কেউ একজন দাঁড়িয়ে আছেন। এবং আমার কয়েকদিন ধরে এটা খুব ফিল করি আমি, যে আমি জাস্ট মনে হয় যে তাকালে কিছু দেখা যায় না, বাট আমি ফিল করি, এরকম একটা ফিলিং হয় আমার যে সামওয়ান ইজ লিসনিং টু মি, এবং সে দাঁড়িয়ে আছেন ঠিক আমার দরজার জাস্ট ওই পাশে। যাই হোক, আপনাদের সঙ্গে আমরা প্রথম অতিথির কাছে যাচ্ছি। আপনি বলছেন রিসেন্ট একটা ঘটনা আপনার সাথে ঘটেছে মনে হয়, না? সেই ঘটনাটা আমরা একটু শুনে ফেলি। থ্যাংক ইউ রাসেল ভাই, ইটস সোহান এগেইন। রিসেন্ট যে ঘটনাটা, এটা কিছুদিন আগে আমার বাসাটা হলো জাস্ট এলাকার নামটা বলি, যে আমিন বাজারের পর বলিয়াপুর নামে একটা জায়গা আছে, যেটা ঢাকা এবং সাভারের মাঝখানে পড়ে, আর একটু গ্রাম্য এরিয়া এলাকাটা, একটু গ্রাম্য এরিয়া বাট আধুনিক। আচ্ছা, ওকে। তো ওইখান থেকে আশেপাশে গ্রাম্য পরিবেশ যেহেতু, তো রাত্রেবেলা সেদিন আমি সরাসরি ঘটনায় আসি। তো রাত্রেবেলা ঘুমাই তো পড়ছি, অনেক কিছুর অফিসের টেনশন আছে, অনেক কিছু স্ট্রেস আছে, তো এগুলা নিয়ে টেনশনে ঘুমায় পড়ছি। তো আমার ওয়াইফও ঘুম, আমিও ঘুম, কিন্তু হঠাৎ করে আমার ঘুমটা না ভেঙে গেল, কিন্তু চোখ খুলে নেই। ঘুমটা মনে হচ্ছে কি আমার ঘুমটা ভেঙে গেছে, আমি ঘুমের মতো মনে করছি ঘুমটা ভেঙে গেছে, কিন্তু চোখ খুলে নাই, কিন্তু মনে হচ্ছে কি কেউ যেন আমাকে দেখতেছে, কেউ যেন আমাকে দেখতেছে। মনে হচ্ছে এরকম হইতে পারে যে আমার ওয়াইফ উঠে আমি দেখতেছে, অথবা জ্বর আসছে কিনা যদি উঠি, ওটা ওইরকম হইল। জাস্ট আমি চোখটা খুললাম, খালি দেখলাম যে হোয়াইট দেখে, ব্ল্যাক দেখে, এরকম সেই বডি দেখে, শেপ দেখে। আমি দেখলাম একদম টোটালি পার্পল কালারের আলখাল্লা পড়া একটা শেপ। জাস্ট আমি চোখটা খুললাম এবং 2-3 সেকেন্ডের মধ্যে শেপটা চলে গেল।
পার্পল শেড। পার্পল, একদম পার্পল কালার। আচ্ছা মানে পার্পল কালার মনে হচ্ছে কি ধোয়া, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানুষের ধোয়া, আলখাল্লা পড়া, ঠিক আছে। তো পা বোঝা যাচ্ছে না, মাথা বোঝা যাচ্ছে না, মানে এগুলো আসলে ইন্ডিভিজুয়ালি বলা যাবে না যে বোঝা যাচ্ছে কি বোঝা, কিন্তু মনে হচ্ছে যে ধোয়া ধোয়া একটা ব্যাপার, ধোয়া একটা ব্যাপার। জাস্ট চলে গেল। কিছুদিন আগে তো শীত ছিল, কিছুদিন আগে শীত ছিল, শীতের ভিতর আমার ওয়াইফ, তখন আমি উঠে বসছি, তো বলতেছে যে মানে ঘুমে ঘুমে বলতেছে যে তুমি উঠছো কেন, অসুস্থ নাকি, মানে আমার খুব গরম লাগতেছে। পরে দেখি কি আমারও খুব গরম লাগতেছে, আমার মাথাটাতে ঘেমে গেছে, খুব গরম লাগতেছে। তো আচ্ছা ঠিক আছে, আমি ফ্যান ছেড়ে দিচ্ছি, তারপর ঘুমিয়ে কি তুমি শুয়ে পড়ো, বলি কি না আমি কিছুক্ষণ পরে শুবো, আমি কিছু কাজ করতেছি, আমি কিছুক্ষণ পরে শুবো, তুমি ঘুমাবো। এই যে ফ্যান ছেড়ে শুয়ে পড়লাম। এই ঘটনা এখানেই শেষ। আসলে রাসেল ভাই কিছু কোশ্চেন আছে আমার, আমি এই কোশ্চেন গুলা কখনো কারো কাছ থেকে মানে আমার মনের মতো অ্যান্সার পাইনি। আচ্ছা, যেমন মনে করেন যে মসজিদের কোনো মাওলানা সাহেব, কোনো মুরব্বী, তো মানে আমি শুনছি যে যারা মানে নাম ভালো দিকে চলে, নামাজ কালাম পড়ে, ঠিক আছে, চুপচাপ থাকে, একটু অন্য প্যাটার্নের হয়, ঠিক আছে, তাদের কাছে এই আধ্যাত্মিক অথবা প্যারানর্মাল সাইডটা তাদের কাছে কন্ট্যাক্ট করার অথবা যেভাবেই হোক দেখার চেষ্টা করে, দেখানোর চেষ্টা করে। কিন্তু আমি নর্মালি ছিলাম, যখন খেলার সময় খেলতাম, খাওয়ার সময় খাইতাম, কিন্তু আমার কাছে এগুলা আসতেছে মানে একেবারে না, ভেঙে 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 আসতেছে। আপনি কি ভয় পান, মানে আপনার কি ভয় লাগে নাকি আপনার মানে জিনিসটাকে পুরো রহস্যজনক মনে হয়? ফার্স্ট টাইম আমার রহস্যজনক মনে হয়েছিল। এই যে আপনি কি চান যে আপনি এক্সপেরিয়েন্স গুলো করেই যান, নাকি আপনি চান যে না আমি এখন মানে এখন অনেকটা কম, বাট আমি এখন আর চাই না যে আমি এক্সপেরিয়েন্স করি, আমি কিন্তু চাই না, তারপরও কিন্তু হয়ে যাচ্ছে অদ্ভুত ভাবে হয়ে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা যারা এসএমএস করছেন আমাদেরকে এসএমএস করুন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদেরকে ইমেইল করতে চাইলে আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioFORT.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। জাহিদ। Bhoot FM, the night comes alive with Grameenphone. হ্যালো রাসেল ভাই, আমি সোহান, আমি কাউরান বাজারে থাকি, আর আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আমার দেশের বাড়ি বগুড়াতে। আমি এখন অডিয়েন্সকে যে ঘটনা শেয়ার করতে যাচ্ছি, এটা আমার দেশের বাড়ি বগুড়াতে ঘটা একটা ঘটনা। তো এটা 2012 সালের শীতকালের একটা ঘটনা। আমার বাবা চিটাগংয়ে জব করতেন, তো উনি জব চেঞ্জ করার কারণে উনি একবারে শিফট হন চিটাগং থেকে বগুড়াতে। তো ওনার আসতে সেদিন ট্রেনে আসছিলেন, উনি ট্রেনে আসতে একটু দেরি হয়ে যায়। তো উনি জানাই দেন ওনার আসতে রাত 3টা বাজতে পারে স্টেশনে। তার কাছে তার সাথে অনেক জিনিসপত্র ছিল, এই জন্যই আমরা মানে আম্মু আমাকে বলে যে তোর বাবা যখন আসবে ওনাকে একটু নিতে যাস, জিনিসপত্রগুলো আছে, হেল্প হবে আর কি। তো ঠিক আছে, রীতিমতো আমি ঘুমাই পড়ি। রাত 3টার দিকে বাবা আমার মাকে ফোন দিয়ে বলে যে আমি ট্রেন স্টেশনে চলে আসছি, তুমি সোহানকে একটু পাঠাই দাও। তো ভালো কথা, মা আমাকে ডেকে বলে, এবং মা টেনশনও করতেছিল আমি রাতে কিভাবে একা যাব, কারণ আমাদের ওই এরিয়াটা একটু খারাপ বলতে ওখানে ছিনতাই, চুরি, ডাকাতি এই জিনিসগুলো একটু বেশি, তো এই জন্য টেনশন করতেছিল। তারপরও বাবা আসছে, আমার বিবেক আমাকে বলছিল যে বাবাকে নিতে যেতেই হবে যেভাবেই হোক, কারণ উনি অনেক কষ্ট করে আসছে, অনেক জার্নি করে আসছে। তো ভালো কথা, তো আমি ছিনতাইকারীদের হাত থেকে বাঁচার জন্য আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি আমার মোবাইল মানি ব্যাগটা বাসাতে রেখে আমি বের হলাম। আর অবভিয়াসলি রাত 3টা বাজে, তখন আমি রিক্সা, সিএনজি বা অন্য কিছু পাবো না। তো আমি রওনা দিচ্ছি, আমি হাঁটতেছি। রাসেল ভাই,
পরিবেশটা এত থমথমে ছিল বলার মতো না। আমি 3টা জিনিসের ভয় পাচ্ছিলাম। 1, সুপার ন্যাচারাল কিছু হুট করে যদি সামনে ঘটে যায়। 2, ছিনতাইকারীর ভয়। 3, পুলিশি কোনো ঝামেলা। কারণ এত রাতে একটা ইয়াং ছেলেকে পুলিশ দেখলে বিভিন্ন রকম জিনিস জিজ্ঞাসাবাদ করতে পারে বা অনেক রকম প্রবলেম হতে পারে। তো যাই হোক, আল্লাহর নাম নিয়ে আমি রওনা দিছি। আমি যাচ্ছি যাতে একটা গোরস্থান পার হতে হয়, তো কবরস্থান পার হতে হয়। তো আমি এইটার পাশ দিয়ে যখন যাচ্ছি তখনও আমার অনেক ভয় লাগছে, কারণ আমি শুনছি এই কবরস্থানে অনেকে নাকি অনেক কিছু দেখছে। যাই হোক, আল্লাহর নাম দোয়া কালমা পড়তে পড়তে আমি যাচ্ছি। তো আমি কবরস্থানে কিছু দেখতে পারিনি। কিছু দূর যাওয়ার পর সবুজবাগ নামে একটা জায়গা আছে। তো এই জায়গাটাতে আমি দেখি রাস্তার উপর কেউ একজন দাঁড়ায় আছে। শীতের রাত, কুয়াশা, দাঁড়ায় আছে। তো আমি প্রথমে ভয় পেয়ে যাই যে এটা কোনো ছিনতাইকারী বা কিছু কিনা। তারপরও আল্লাহর নাম নিয়ে আগাতে থাকি, কারণ আমার কাছে তো কিছু নাই। আগে যাওয়ার পর দেখতে পারি উনি একজন খাকি ড্রেস পরা গার্ডের লেবাসে একজন লোক দাঁড়ায় আছে, এবং তার মুখটা মাফলার দিয়ে একদম এমন ভাবে ঢাকা যে আমি তার চোখ পর্যন্ত দেখতে পাচ্ছিলাম না। যাই হোক, তারপরে তার পোশাক আশাক দেখে আমি বুঝতে পারলাম এটা গার্ড। আমাদের ওই এরিয়াগুলো খারাপ হওয়ার কারণে এরিয়াগুলোতে বিভিন্ন সমিতি বা বিভিন্ন মানুষজন, সোসাইটির মানুষজন, ওনারা গার্ড রাখতো দোকান, বাড়িঘর, দোকানপাট পাহারা দেওয়ার জন্য। তো যাই হোক, আমি মনে করছি যে ওনারা গার্ড বা গার্ডের মতনই দেখতে। তো আমি ওদেরকে বললাম যে একটু হেল্প চাইলাম, কারণ একা এত রাস্তা পার হচ্ছে, ওনারা যদি আমাকে একটু হেল্প করে। তো আমি বললাম যে ভাই, একটু প্রবলেমে পড়ছি, সেটা হচ্ছে আমার বাবা আসছে স্টেশনে, তো আমি তাকে নিতে যাচ্ছি। তো রাস্তাটা তো খারাপ, আপনারা যদি আমাকে একটু আগাই দিতেন রাস্তার মাথা পর্যন্ত। তো উনি আমাকে কোনো অ্যান্সার না দিয়ে ওনার আরেকজনকে ডাক দিল একটা নাম ধরে, নামটা আমার ঠিক মনে নেই। তো দেখলাম উনি একটা রাস্তার ভিতর থেকে, পাশে একটা গলির ভিতর থেকে একটা লোক বের হয়ে আসলো। আমি যার সাথে কথা বলতেছিলাম এই লোকটার হাইটটা অনেক উঁচু আর কি, উনি লম্বা অনেক এবং অনেক পাতলা। বাট ওই আরেকজন যিনি বের হয়ে আসলো উনি আবার শর্ট সাইজে অনেক। তো এই কথা বলে ওরা আমার সামনে হাঁটতে শুরু করলো। আমি ওদের পিছনে যাচ্ছি এবং ওরা ভালোই দ্রুত হাঁটতেছে, আমিও দ্রুত হাঁটতেছি। হাঁটতে ভাই, রাসেল ভাই বলে রাখা ভালো, আমার বাসা থেকে আমার স্টেশনের দূরত্ব 3 কিলোমিটারের মতো। তো আমি স্টেশনের কাছাকাছি চলে আসছি। এসে আমার আর মাথাতে অন্য কিছু নাই, আমি ডিরেক্ট স্টেশনের ভিতরে ঢুকে পড়ছি। ঢুকে দেখে আমার বাবা লাগেজ নিয়ে ওয়েট করতেছে। তো আমার বাবা আমাকে বললো যে বাইরে থেকে একটা সিএনজি দিয়ে আসো, সিএনজি করে যাবো। তো আমি বাইরে যাই, সিএনজি ঠিক করছি। ঠিক করে বাবাকে নিয়ে এসে সিএনজির কাছে দাঁড়াতেই দেখি ঠিক আমার কাছ থেকে 4-5 হাত দূরে গার্ড দুটো দাঁড়ায় আছে। তখন আমার ওদের কথা হুট করে মনে পড়ছে যে ওহো, আমি তো এই গার্ড দুটোকে নিয়ে আসছি। তো আমি ওদেরকে বললাম যে আপনারা সিএনজিতে ওঠেন, আমরা তো ওই রাস্তা দিয়েই যাবো, আপনাদেরকে নামাই দিয়ে যাব। তো ওনারা কোনো কথা না বলে সিএনজিতে উঠে পড়লো। আমি আর আমার বাবা পিছনে বসলাম, ওনারা দুজন সামনে বসলো। সিএনজি যাচ্ছে, যেতে যখন ওনাদের ওই এরিয়াতে আসলাম, ওনাদেরকে আমি যেখান থেকে নিচ্ছি, তো ওই এরিয়ার আগে আসতে আমি ড্রাইভারকে বললাম যে ড্রাইভার সাহেব, আপনি একটু ওনাদেরকে নামাই দেন, আমি ওনাদেরকে এখান থেকে নিয়ে গেছিলাম। তো ওনাদের মধ্যে লম্বা যেটার সাথে আমি প্রথম কথা বলছিলাম, উনি বলতেছে একবারে বাসা পর্যন্তই নামাই দিয়ে আস। তো আমি তখন বললাম যে ওনারা একবারে বাসা পর্যন্ত যেতে চাচ্ছে, আমার বাসা পর্যন্ত যে ওখানে নামাই দিয়ে আসবে ওরা। ভালো কথা, ওনারা বাসা পর্যন্ত গেলে আমি ওনাদেরকে ধন্যবাদ জানালাম, সিএনজি ড্রাইভারকে সিএনজি ভাড়া দিলাম, দিয়ে আমরা বাসার ভিতরে ঢুকে পড়ছি। যথারীতি রাত চলে গেছে। সকালবেলা আমার বাবা বলতেছে যে ওই গার্ড দুটোকে তুমি নিয়ে আসছিলা, ওরা তো গরিব মানুষ, তো রাতে কষ্ট করলো, ওদেরকে কিছু দেওয়া উচিত। তো আমার বাবা কিছু টাকা আমার হাতে দিল ওদেরকে দেওয়ার জন্য। তো আমি বাবাকে বললাম যে বাবা, এখন তো সকালবেলা, ওরা তো আর সকালবেলা ওদেরকে পাওয়া যাবে না, ওরা আসে সন্ধ্যার পরে, ওদের ডিউটি যেহেতু রাতের বেলা। তো আমি সন্ধ্যার বেলা যখন বাসা থেকে বের হব, যাওয়ার সময় ওদেরকে টাকাটা দিয়ে আমি চলে যাব। যথারীতি সন্ধ্যা হলো, আমি বাসা থেকে বের হলাম। বের হয়ে আমি ওদের ওই জায়গায় যেখানে ওদেরকে আমি নিছিলাম আর কি, ওদেরকে সাথে ওই জায়গায় গেলাম। যাওয়ার পর আমি ওদেরকে অনেক খোঁজাখুঁজি করলাম, তো ওদেরকে পাইলাম না। তো পাশে একটা দোকান ছিল, মুদির দোকান টাইপের আর কি। তো দোকানে যে আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া, এখানে যে গার্ড দুটো থাকে ওনারা কখন আসে? তো উনি আমাকে বললো যে গার্ড কি দরকার আপনার ওনাদেরকে? তো আমি বললাম যে না, দরকার না, আসলে হয়েছে কি, কালকে রাতে ওই আমার বাবা আসছিল, আমি আমার বাবাকে নিতে যাওয়ার জন্য ওনাদেরকে দেখি রাস্তার উপর দাঁড়িয়ে আছে, তো ওনাদেরকে নিয়ে গেছিলাম। তো আমার বাবা আবার কিছু টাকা দিছে ওনাদেরকে দেওয়ার জন্য, যেহেতু হেল্প করলো। তো আমাকে বলতেছে যে
ওরা ওদের ড্রেস আপ কেমন ছিল, ওই দোকানদারটা আমাকে জিজ্ঞেস করতেছে। তো আমি বললাম খাকি ড্রেস পরা ছিল, খাকি কালারের প্যান্ট, খাকি কালারের শার্ট, এবং আপনাদের ওদের মুখটা এমন ভাবে পেঁচানো ছিল আমি ওনাদেরকে দেখতে পারি নাই। একজন লম্বা করেছিল, একজন শর্ট করেছিল। তো উনি কিছুক্ষণ অবাক হয়ে আমার দিকে তাকায় থাকলো এবং কিছুক্ষণ পর আমাকে বলল যে ভাই ঠিক আছে, আপনি যেই দুইজনের কথা বলছেন দুইজনের বর্ণনা ঠিকই আছে, বাট ওই গার্ড দুটা আমাদের এখান থেকে চাকরি ছেড়ে চলে গেছে আজ থেকে 3 মাস আগে। আমি তো কথা শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। আমি কিছুক্ষণ মানে স্তব্ধ ভাবে দাঁড়ায় থাকলাম, এটা কি, তাহলে কাল রাতে কে ছিল ওই দুইজন আমার সাথে? দোকানদারকে বললাম যে আপনি কি শিওর? তো উনি বলতেছে ভাই এই সমিতির থেকে আমার উপরেই দায়িত্ব থাকে এই যে গার্ড নিয়োগ দেওয়া, গার্ডদেরকে মেনটেন করা, ওদের শিডিউল দেখা। তো আমি আর অনেকে কিছু না বলে আমি বাসায় চলে যাই। বাসাতে বলার ঘটনাটা শেয়ার করার পর আমার বাবাও একটু অবাক হয়ে যান, কারণ তিনি তাদেরকে দেখছে, তারা আমাদের সাথে আসছে, দুইজন মানুষের, ব্যাপারটা অনেক অবাক করার বিষয় আর কি। তারপরে এইটার আর কোনো হদিস আমরা খুঁজে পাই নাই, দুইজন কে ছিল বাইরেতে। তো পরে আমি অনেক বুজুর্গদেরকে জিজ্ঞেস করাতে ওনারা বলেন যে দেখো, মানুষ যখন কোনো বিপদে পড়ে বা তার কোনো হেল্পের দরকার হয়, আল্লাহ তো তাদেরকে সাহায্য করে। এইভাবে ভালো কিছু জিন যেগুলো আছে এনারা নাকি মানুষকে হেল্প করে। তো এইরকমই কেউ হয়তো আমাকে সেই রাতে হেল্প করে গেছে। এই ছিল আমার ঘটনা। রাসেল ভাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Booth FM, the night comes alive with Graminphone. Yes, the night comes alive with Graminphone. শুনছেন সবসময় রেডিও 48.0 FM। আমি রাসেল আছি সাথে, এবং পৃথিবীর যেখান থেকে আপনি ভূত FM শুনুন না কেন, আপনি যেন অনেক ভালো থাকেন সেই প্রার্থনা করি, এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা তো একটু আগে জিজ্ঞেস করলাম আমাদের মাইদিন ভাইকে, তো উনি বললেন যে নাকি হালকা ঝামেলা আছে। সেই প্রসঙ্গে না যাই, কারণ সেই প্রসঙ্গে গেলে আমাদের নিজেদের কথা আমরা নিজেরা বলতে চাই না। তো আমরা পরবর্তী ঘটনায় যাব, এবং আমাদের এখানে আছেন আরো একজন অতিথি। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। জি, আসসালামু আলাইকুম রাসেল ভাই। জি, আমি ইকবাল হাসান সোহাগ বলছিলাম। জি, আপনার ঘটনায় যাই আমরা। জি, আমি সরাসরি বলছি। জি, এটা হচ্ছে সিরাজগঞ্জের একটা ঘটনা। জি জি। এই ঘটনাটাই হচ্ছে কি যে আমার বন্ধু, একটা বন্ধু আর বড় ভাই, বন্ধুর নাম হচ্ছে ফাহিম আর বড় ভাইয়ের নাম হচ্ছে ফাহাদ। আচ্ছা। তো ঘটনাটা ঘটে হচ্ছে বড় ভাইয়ের সাথে, ফাহাদ ভাইয়ের সাথে। তো আমার বন্ধুটা হচ্ছে কি যে আমার সাথে পড়াশোনা করতো রাজশাহীতে, আর আমার ওই যে ফাহিমের বড় ভাই যে ফাহাদ ভাইয়া, উনি ঢাকায় পড়াশোনা করতো। তো কোন একটা সময় আমরা হচ্ছে কি যে ফাহাদ ভাইয়ের সাথে মিট করি, তখন ফাহাদ ভাই আমাকে এই ঘটনাটা বলে, যেভাবে বলেন। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ফাহাদ ভাইয়া ছুটিতে, কোন একটা ভ্যাকেশনের ছুটিতে হচ্ছে আসেন সিরাজগঞ্জ, ওদের গ্রামের বাড়িতে আসেন। গ্রামের বাড়ির ডিসক্রিপশন আমি একটু দিয়ে দিই যে ওনাদের বাড়ি থেকে প্রায় 500 মিটার, হাফ কিলোমিটার দূরে একটা বাজার আছে। আমি গ্রামের নামটাও বলছি না বা বাজারের নামটাও বলছি না। সেটা হচ্ছে কি যে, তো এই যে হাফ কিলোমিটার রাস্তা, এই রাস্তার মাঝখানে একটু জঙ্গল পড়ে, জঙ্গল, বাঁশের ঝাড়, এগুলো সবগুলাই থাকে। তো উনি কোন একটা ভ্যাকেশনে ঢাকা থেকে ছুটিতে হচ্ছে কি যে গ্রামের বাড়িতে চলে যাওয়ার পরে তিনি গ্রামের বন্ধু বান্ধবের সাথে গল্প করার পরে অনেক রাত পর্যন্ত অনেক কিছু খাওয়া দাওয়া করেন, যেটা হচ্ছে ভাজাপুর, যেটা করে বাজারে যেটা হয় সচরাচর। এটা করার পরে তিনি খাওয়া দাওয়া করে বন্ধু বান্ধবের সাথে গল্প গুজব করার পরে প্রায় 11টা বেজে যায় রাত্রি। তখন সবাই যার যার বাড়িতে চলে যায়। ঠিক একইভাবে ফাহাদ ভাইয়াও চলে আসে। আস্তে আস্তে ওই রাস্তা দিয়ে আসার সময় তিনি গ্রামের ওই রাস্তা পরিচিত, ওই রাস্তাতে কিছু হয় না এটা উনি জানেন। এইভাবে উনি কখনো এত রাত্রে আসেননি। তো সেই দিনকে রাত্রে তিনি চলে আসছেন। আসার পরে ঠিক রাস্তার মাঝখানে যখন চলে আসলেন, দুইটা দূরত্বে যখন মাঝখানে তিনি ওই বাঁশঝাড়ের কাছে, তখন ওই বাঁশঝাড়ের কাছে খুব জোরে সরসর শব্দ শুরু হয়। যদি কখনো জোরে বাতাস বয়,
যে শব্দটা হয় বাস ঝাড়ে, এরকম শব্দ শুরু হয়। আর হচ্ছে কি যে উনি ওনার গায়ে একটা অনুভব করেন যে একটা উষ্ণ বাতাস ওনার গায়ে লেগে চলে যায়। আচ্ছা, তিনি এটা কিছু মনে করেন না, তিনি সচরাচর রাত্রেবেলায় চলে আসেন। চলে আসার পরে হাত মুখ ধুয়ে ওনার মা ওনাকে বলেন কি যে ভাত খেয়ে যা। তখন উনি বলছেন যে না আমি খাবো না, ভাল লাগছে না। মানে ওনার শরীরটা তখন থেকেই একটু অন্যরকম হওয়া শুরু হয়। আচ্ছা, সে রাত্রে উনি ঘুমিয়ে যান। ঘুমানোর পরে সে রাত্রে তার অনেক জ্বর চলে আসে, হঠাৎ করে অনেক জ্বর চলে আসে। ঘুমের মাঝখানে তিনি গভীর রাত্রে সে ঘুম ভেঙে যায়। ঘুমের মাঝখানে সে দেখে কি যে তার বিছানার চারপাশে 7টা ছায়া দাঁড়িয়ে আছে। 7টা ছায়া? 7টা ছায়া দাঁড়িয়ে আছে। সে মনে করে কি যে আমি হয়তো বা ঘুমের মধ্যে আছি, আমি এটা ভুল করছে হয়তো। তো 7টা ছায়া যেহেতু দাঁড়িয়ে আছে, তখন হচ্ছে কি যে তিনি কি করলেন, আবার ঘুমিয়ে গেলেন। বাট পরের দিন ঠিক একই সময়ে আবার তার ঘুম ভেঙে যায়, কিন্তু পরের দিন সে একেবারে সুস্থ, তার কোনো হচ্ছে জ্বর থাকে না, একেবারে সুস্থ মানুষ, কোনো জ্বর নাই। কিন্তু এই যে আগের দিন রাত্রে যেভাবে ঘুম ভেঙে গিয়েছিল, পরের দিন রাত্রেও ঘুম ভেঙে গিয়েছে এবং তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন ওই 7টা ছায়া তার বিছানার চারপাশ দিয়ে দাঁড়িয়ে আছে। এবার তিনি মানে ঘরের মধ্যে হচ্ছে জিরো লাইট জ্বলছিল, এই জন্য হচ্ছে কি যে তিনি এই ছায়াগুলো দেখতে পাচ্ছিলেন। এবার তিনি উঠে বসেছে। উঠে বসার পরে যেটা হয় সেটা হচ্ছে উনার ঘরের একটা দেয়াল, উনার ঘরের এক পাশের দেয়াল একটু ফাঁকা ছিল। ওই ফাঁকা দেয়ালে ওই 7টা ছায়া যে একটা জায়গায় দাঁড়িয়ে যায়। কিন্তু হচ্ছে কি যে তখন সে বেড সুইচ থেকে তার ঘরের লাইটটা জ্বালালে তিনি দেখতে পান যে 7টা ছায়া একই মাপে একই পজিশনে 7টা ছায়া দাঁড়িয়ে আছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়টা হচ্ছে যে সেই 7টা ছায়া পড়ে আছে মেঝেতে। সেই 7টা ছায়া পড়ে আছে মেঝেতে। আচ্ছা, এটা দেখে সে অনেক মানে অসম্ভব ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যাওয়ার পরে সে ওখানেই সেন্সলেস হয়ে যায়। আচ্ছা, সেন্সলেস হওয়ার পরে খুব জোরে চিৎকার করে সেন্সলেস হয়ে যায়। তখন তার বাবা মা আসেন। আসার পরে তাকে পরের দিন থেকে তার খুব জ্বর চলে আসে, মানে ছাড়ে আসে এভাবে জ্বর আসে। আর যখন জ্বর আসে তখন অনেক বেশি জ্বর আসে। এভাবে তিনি যখন ডাক্তারের কাছে গেলেন, তার ব্লাড টেস্ট করা হলো, ব্লাডে কোনো কিছুই ধরা পড়েনি। ডাক্তার বলছে আপনি একেবারে নর্মাল, কোনো সমস্যা নেই। এরপরে বাড়ির কর্তাদের কথা শুনে একজন হুজুরের কাছে নিয়ে গেলেন। হুজুরের কাছে নিয়ে যে জিনিসটা হলো সেটা হচ্ছে কি যে ফাহাদ ভাইয়া উনার বাবা মাকে নিয়ে হুজুরের কাছে গেলেন। হুজুর যে ঘরে থাকতেন, এই ঘরে ঢোকার সময় হুজুর দরজা খোলার সাথে সাথে হুজুর বলছেন যে ওই 7 জনকে বাইরে রেখে আসো। আচ্ছা, মানে সবচেয়ে আশ্চর্য বিষয়, এখানে হুজুরকে কেউ কিন্তু কিছুই বলেনি, বাট হুজুর বলছে যে ওই 7 জনকে বাইরে রেখে আসো। তখন হচ্ছে ফাহাদ ভাইয়া মানে একটু আশ্চর্য হয়ে যায়, যে আমার সাথে তো কেউ নেই। তখন বলছে আচ্ছা ঠিক আছে, তোমার সাথে কেউ নেই, কিন্তু আমি দোয়া পড়ছি, তারপর তুমি ঘরের মধ্যে ঢুকো। তারপরে উনি ঝাড়ফুঁক কিছু দিলেন। তারপরে ফাহাদ ভাইয়া ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকার পরে ফাহাদ ভাইয়াকে একটা তাবিজ দিলেন। বললেন যে তুমি এটা তোমার ডান হাতে বেঁধে রাখবা। আর উনি বললেন যে কোনো একটা সময় যে তোমাদের বাড়িটা ওই যে বলে যে বাড়িটা বেঁধে দিবে। তো এভাবে আজও ফাহাদ ভাইয়ার হাতে আমি ওই তাবিজটা দেখেছি, আর হচ্ছে কি যে ওনাদের বাড়িটা বাঁধা আছে। এরপর থেকে ফাহাদ ভাইয়ের সাথে আর কিছু হয়নি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা